বর্তমানে ছাত্রদল কোন পথে? গুপ্ত একটা ছাত্র সংগঠনের সঙ্গে আপনারা পেরে উঠছেন না কেন? যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনাদের মধ্যে যে সেই গুপ্ত ছাত্র সংগঠনের কেউ নেই, এটা কিভাবে দাবি করবে? ওসমান হাদির কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন যে জামাত শিবির তো রিমোট কন্ট্রোল। মব কালচারটা তৈরি হয়েছিল, এর জন্য কাদেরকে দায়ী করবে? তাদেরকেই তারা কি ভুল গুপ্ত বলে। পাল্টালো এরকম কিছু? ছাত্র রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে কতটা জরুরি? সাদিক কায়েম ফরাদ এরা অবাধে এই যে হলে থেকেছে, হলের সুযোগ সুবিধা নিয়েছে। তাহলে এইভাবে চললে আগামীর ভবিষ্যৎটা কি? ইতিহাসে যেটা ঘটেনি আগামীতে যেগুলা উনি বাস্তবায়ন করবেন ইতিহাস হয়ে রবে। এটা শুধু বলার জন্যই আপনারা বলেন? আমার মাথায় যে আঘাত, আমার হাতে পায়ের আঘাত, আমার আবার কতটুক। আমি যখন জেলে গেলাম, জেলে গিয়ে দেখলাম আমানুল্লাহ আমানের যে অবস্থা, করুণ অবস্থা। আমরা 5 আগস্টের পরেও অনেককে ডান্ডা বেরি নিয়ে তার বাবা মার জানাজায় বা আত্মীয় স্বজনের জানাজায় উপস্থিত হতে দেখেছি। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের দীর্ঘদিন মেয়র ছিলেন, যার বিরুদ্ধে কোনো অপরাজনীতির অভিযোগ নেই, অসততার অভিযোগ নেই, তাকেও তো জামিন দেওয়া হচ্ছে না। পডকাস্ট 24-এ সবাইকে স্বাগত। আমি রাজীব খান আছি দর্শক আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান। মাহফুজ রহমান, আপনাকে স্বাগত। জি, স্বাগত। আপনি যেই দল করেন, যেই সংগঠনের সঙ্গে আপনি জড়িত, জাতীয়তাবাদী ছাত্র দল, বর্তমানে ছাত্রদল কোন পথে? আপনাকে বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন সঠিক পথে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাসে কোনো উগ্রবাদী আচরণ হবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, এবং বাংলাদেশের ছাত্র সমাজ যেন সুষ্ঠুভাবে তাদের যে রাজনীতির প্রচারণা এবং ক্যাম্পাসে যেন তাদের যে অধিকার নিশ্চিতভাবে তারা সেটা গ্রহণ করতে পারে, ক্যাম্পাসে নিরাপদভাবে চলতে পারে, এবং কোনো ধরনের কোনো গুপ্ত হামলা, কোনো ধরনের কোনো মব কালচার এগুলো যেন আগামীতে আর না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেক ক্যাম্পাসে কাজ করে চলছে। এই যে বিগত দিনে যে মব কালচারটা তৈরি হয়েছিল গত 1.5-2 বছরে, এর জন্য কাদেরকে দায়ী করবেন আপনি? দেখুন, আপনারা গণমাধ্যমে বারবার দেখছেন বা প্রমাণও হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের যে ক্যাম্পাসেই মব কালচার বা মব যে সৃষ্টি করছে যারা, তাদেরকে প্রতিহত করছে। আমরা দেখছি যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা গুপ্ত শব্দটা কিন্তু এখন আলোচিত। এই গুপ্ত রাজনীতির সাথে যারা সম্পৃক্ত অবশ্যই তারাই কিন্তু এই মব কালচার সৃষ্টি করেছে। কখনো সাধারণ শিক্ষার্থী সেজে তারা বিভিন্ন সংগঠনের দোষ চাপানোর জন্য এবং বিভিন্ন অপরাধের দায় দেওয়ার জন্য কিন্তু ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য তারা অপচেষ্টা চালিয়ে গিয়েছে। বারবার আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে। আপনি গুপ্ত রাজনীতির কথা বললেন, কারা তারা? দেখুন, গুপ্ত রাজনীতি আমরা বলবো 5 আগস্টের আগ পর্যন্ত যারা ছাত্র রাজনীতিকে যাদের পদচারণা দেখা যায় নাই, আমরা দেখতে পাই নাই। যেমন আপনাকে ক্লিয়ার করে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেক ক্যাম্পাসে তাদের কমিটি ছিল, তারা দৃশ্যমান ছিল, এবং এই কমিটির নেতৃবৃন্দ তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই ক্যাম্পাসে। আমরা 5 আগস্টের পর দেখতে পেলাম ওই ক্যাম্পাসেরই যারা ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল বা ছাত্রলীগ যে অপকর্ম অপরাপর যে ছাত্র সংগঠনের উপরে করেছে, যে নির্যাতন নিপীড়ন করেছে, সেই নির্যাতন এবং নিপীড়নের সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি যাদেরকে, তারা কিন্তু পরবর্তীতে 5 আগস্টের পরবর্তীতে তারা ছাত্র শিবির হয়ে দৃশ্যমান হয়েছে। আমরা তাদেরকে ভুল পাল্টালো এরকম কিছু আমরা তো দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে তারা ভুল পাল্টাইছে। ওই আবার শহীদ ওসমান হাদির কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন যে জামাত শিবির তো রিমোট কন্ট্রোল, যখন রিমোটে চাপ দেওয়া হয় তখন টিভির পর্দার মতো তারা জ্বলে ওঠে, তারা সংগঠনে পরিণত হয়, আবার যখন রিমোট অফ করে দেওয়া হয় তারা কোথায় যেন চলে যায়, কোথায় যেন হারিয়ে যায়, কোন গর্তে ঢুকে যায়। এইরকম কিন্তু শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন। আমিও সেটাই দেখতে পেলাম, বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ দেখতে পেল যে 5 আগস্টের পরবর্তী সময়ে যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে ক্যাম্পাসে, যে আমরা ছাত্র রাজনীতি চাই না, কেন চেয়েছে তারা? আসলে তারা ছাত্র রাজনীতির আড়ালে গুপ্তভাবে তাদের যে সংগঠন, তারা এতদিন যেভাবে তাদের গুপ্ত রাজনৈতিক যে প্রচলন ছিল, তারা সেবা ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে
গোপনীয়ভাবে তারা কাজ করেছে, দৃশ্যমান হয় নাই। তারা মনে করেছিল যে 5 আগস্টে যেহেতু এই যে ফ্যাসিস্টের যে ছাত্র সংগঠন তারা পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পর একটা সুযোগ পেয়েছে, ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পারলেই তারা গোপনে গুপ্তভাবে তাদের যে রাজনৈতিক চর্চা সেটা তারা চলমান রাখবে এবং প্রত্যেক ক্যাম্পাসকে তারা দখল করবে গোপনীয়ভাবে। আমরা তাদেরকেই কিন্তু গুপ্ত বলি। এবং 5 আগস্টের পরে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসে যারা এই গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সভাপতি হয়েছে তারা কিন্তু ছাত্র রাজনীতি চায় নাই। আমরা এই যে মোনাফেক গুপ্ত কেন বলি, তারা বলে আমরা ছাত্র রাজনীতি চাই না, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি, কোনো লেজুর ভিত্তিক রাজনীতি দেখতে চাই না। আবার আমরা দেখতে পেলাম তারাই দৃশ্যমান হয়ে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি হয়ে তারা দৃশ্যমান হয়েছে। অতএব এরা গুপ্ত ছিল, এদেরকে গুপ্ত বলি, এবং এরা মোনাফেকের রাজনীতিতে বিশ্বাস করে বিদায় আমরা তাদেরকে মোনাফেক বলি। আপনি যাদেরকে অর্থাৎ সরাসরি বললেন ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে বা আগেও করেছে, তারা তো আবার আপনাদেরকে অভিযোগে অভিযুক্ত করছে যে জাতীয়তাবাদী ছাত্রদলই গুপ্ত রাজনীতি করেছে, যাদের কোথাও এই 17 বছর দেখা যায় নাই, গুপ্ত ছিল, হঠাৎ করে ক্ষমতায় আসীন হয়েছে। দেখুন, আজকে আমি আপনাকে পরিষ্কার করে দিই, 2014 সালে আমাদের ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন রাজীব হাসান, আকরামুল হাসান মিন্টু। পরবর্তীতে 19 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে পরবর্তী কমিটি করে, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, 19 সালের কমিটি। 22 সালে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি, এবং 24 সালে যে কমিটি হয়েছে রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির। এই যে আমি আপনাকে 5টা কমিটির কথা বললাম, আপনি কোনো শিবিরের কাছে প্রশ্ন করুন যে 14 সাল বা 10 সালের পর থেকে আপনাদের শিবিরের যে কমিটি, এটা কেন মানুষ জানে না, দৃশ্যমান করতে পারে নাই? অতএব তারা তো গোপন ছিল, তারা গুপ্ত ছিল, তাদের কোনো কমিটি, কোনো হেডলাইন, গণমাধ্যমের হেডলাইন কিন্তু মানুষ দেখে নাই যে এটা শিবিরের কমিটি, কোনো পত্রপত্রিকায় কিন্তু তাদের কমিটি প্রকাশিত হয় নাই। অবশ্যই তারা গুপ্ত ছিল, কিন্তু 5 তারিখ পরবর্তী সময়ে তারা এসে যে বিপ্লবী সেজে গিয়েছে, যে 5 তারিখের আগে তারা বিরাট বিপ্লব সংগঠিত করেছে, এটা যে মিথ্যাচার, প্রোপাগান্ডা, এটা আমি এবং গণমাধ্যম এবং এদেশের মানুষ, সচেতন মানুষ, তারা কিন্তু জানে যে এরা মুখে যে বয়ান দিচ্ছে এটাও মিথ্যা বয়ান, কারণ তাদেরকে মানুষ দেখতে পায় নাই। আরেকটি কথা আপনাকে একেবারে পরিষ্কার বলি, এখন যে বিভিন্ন টক শোতে আমরা দেখতে পাই, বর্তমান সাদিক কাইম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি, ইনি কোথায় ছিলেন 5 তারিখের আগ পর্যন্ত? কোথাও কোনো গণমাধ্যম কি একটা ছবি তার দেখাতে পেরেছে? যেমন আমাদের ছাত্র দলে তার অনেক ছবি, বিগত দিনের অনেক ছবি দেখা গেছে পত্রপত্রিকায় দেখা গিয়েছে সে যে শিবিরের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এইটা কি কোনো গণমাধ্যম কখনো জানতে পেরেছে? ফরহাদ যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সভাপতি ছিল পরবর্তী, তাকে কেউ চিনত? ফরহাদ কিন্তু একটা মিডিয়াতে এসে বলছে আমাদের ছোট্ট ছোট্ট কমিটি ছিল, ছোট্ট ছোট্ট একটা টিম ছিল, টিমের কথা উল্লেখ করেছে, কিন্তু ছাত্র শিবিরের যে হল কমিটি বা ছাত্র শিবিরের যে বিশ্ববিদ্যালয়ের মূল কমিটি, এইটার কথা কিন্তু বলতে পারে নাই। তার মানে তাদের কমিটি ছিল না, তারা ছোট ছোট টিম করে গুপ্ত ছিল। এই জন্যই তো আমরা তাদেরকে গুপ্ত বলি, তাদের কথাই তো প্রমাণিত হয় যে তারা গুপ্ত ছিল। তাহলে এই যারা এতদিন গুপ্ত ছিল, 17 বছর 15 বছর যাই বলেন, যে সংখ্যাটাই বলেন, তাদের সঙ্গে আপনারা এত কমিটি, আপনি যে বিস্তারিত কমিটিগুলোর কথা বললেন, প্রতিটা কমিটি ছিল, তার আন্দোলন সংগ্রামে ছিল, তো সেই গুপ্ত একটা কমিটি বা গুপ্ত একটা ছাত্র সংগঠনের সঙ্গে আপনারা পেরে উঠছেন না কেন? পেরে উঠছে না, এটা আমি মনে করি ভুল। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী গত 1 বছরে যে কোটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে, সেটার ফলাফলের ভিত্তিতে আমি বলছি যে এইটাও কিন্তু গুপ্ত রাজনীতির একটা ফলাফল। আপনাকে আমি ক্লিয়ার করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির কোনো ছাত্র নেতাকে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই। এমনকি আমি আপনাকে বলতে পারবো 5-6 সেশনের যে শিক্ষার্থী এখনো আমাদের সহযোদ্ধা বড় হয়, তারা কিন্তু তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই, কারণ তারা চিহ্নিত ছিল যারা ছাত্রদল করে, তাদের পদ পদবি ছিল এরা ছাত্রদল করে, ক্যাম্পাস এরিয়ায় তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এই জন্য তাদের শিক্ষা জীবনটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে, কোনো কাজে লাগাতে পারেনি। অতএব দৃশ্যমান রাজনীতি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মী। আপনি ছাত্র শিবিরের কোনো একটা নেতাকর্মীকে দেখাতে পারবেন
যে তারা ছাত্র শিবিরের পরিচয়ে রাজনীতি করেছে বিদায় ছাত্রলীগ তাদেরকে মারপিট করে বের করে দিয়েছে। এমনকি কোনো ছাত্র শিবিরের একটা ছেলের জীবন, তাদের যে শিক্ষা জীবন নষ্ট হয়েছে, দেখাতে পারবেন? আমার মনে হয় না কেউ দেখাতে পারবে। অতএব তারা হলে ছিল, প্রত্যেক হলে তারা তাদের যে কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা মিশতে পেরেছে, যা দীর্ঘদিন আমরা পারি নাই। আমাদের হল কমিটিগুলো কিন্তু বাইরে কাজ করেছে। রাজনৈতিক যে সংগঠন, এই রাজনৈতিক যে মাঠের যে আন্দোলন সংগ্রাম, তাদের কিন্তু বাইরে থেকে কাজ করা লেগেছে, হলে থাকতে পারে নাই। যার কারণে ছাত্রদের সাথে যে মুনাফিকি আচরণটা করেছে, ছাত্রলীগের যে সমর্থক ছিল, যেসব ভোটার বা শিক্ষার্থী, তারা কিন্তু তাদেরকে চিনত। তারা চিন্তা করেছে যে আমাদের ছাত্রলীগ কমিটি বা ছাত্রলীগের সাথে এরা মিলেমিশে ছিল, এদের আমরা চিনি, এদের জানি। তারা যে এই যে মুনাফিকির রাজনীতি করছে, সাধারণ শিক্ষার্থী তারা তো বুঝতে পারে নাই, যারা শিক্ষার্থী রয়েছেন। আগামীতে দেখবেন যে এই যে গণতান্ত্রিক একটা চর্চা শুরু হয়েছে, অবশ্যই সারা বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাসে যে ভুলগুলো সাধারণ শিক্ষার্থীরা করেছে, পুনরায় কিন্তু এই ভুল করবে না। অবশ্যই স্বচ্ছভাবে, দৃশ্যমানভাবে যারা দেশের জন্য এবং ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করে, তাদেরকেই ভোট দিয়ে আগামীতে প্রত্যেক ক্যাম্পাসে নেতৃত্ব বাছাই করবে বলে আমি মনে করি। ছাত্র রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে কতটা জরুরি? দেখুন, বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন ৭১ পরবর্তীতে বা ছাত্র সংগঠনের গুরুত্ব অপরিসীম। আপনি স্বৈরাচার এরশাদের সময় আমরা জানি যে বাংলাদেশ যে স্বৈরাচারের কবলে ছিল, সেখান থেকে কিন্তু এই দেশকে, দেশের জনগণকে গণতান্ত্রিক যে চর্চা, সেটাই ফিরিয়ে এনেছে এই ছাত্র সংগঠন। তারাই আন্দোলন করেই ফ্যাসিস্টকে দূর করেছিল। আপনি যদি দেখেন 1/11-এর সময় যখন মিছিল মিটিং বের করা সম্ভব ছিল না, খুবই কষ্টকর ছিল, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এদেশের মানুষের যে দাবি দেওয়া, এদেশের যে মানুষের কথা, সেটা কিন্তু স্লোগানে স্লোগানে বুঝিয়ে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের জন্য ছাত্র রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্র রাজনীতি থাকতে হবে, নেতৃত্ব আসতে হবে, সেই নেতৃত্ব হবে ফ্যাসিস্ট মুক্ত, সেই নেতৃত্ব আসতে হবে মানুষের অধিকার নিয়ে যারা কথা বলে, দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা কথা বলে, ক্যাম্পাস সুষ্ঠু রাজনীতি পরিচালনার জন্য যারা কথা বলে। আগামীর ছাত্র রাজনীতি এবং ছাত্রদের যে অধিকার, সেটা নিশ্চিত করে কোনো সেশন জট থাকবে না, কোনো দুর্বৃত্তায়ন থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো গেস্ট রুম যে কালচার, সেটা থাকবে না। এইগুলাকে ধূলিসাৎ করে দেবে এই ছাত্র সংগঠন, যারা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চায়। আগামীর রাজনীতি হবে ছাত্রদলের ক্যাম্পাস ভিত্তিক, সাধারণ শিক্ষার্থীদেরকে এত সুন্দর মনোরম পরিবেশ দিতে হবে যেন দেশের জন্য, দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে। সেইভাবেই তাদেরকে গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দায়িত্ব তারা পালন করবে। বলা হয় যে এরশাদ পরবর্তী শাসনামলে ছাত্র রাজনীতি শুধু সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজির সঙ্গে যুক্ত। সব ছাত্র রাজনীতির কথাই আমি বলছি, আমি শুধু জাতীয়তাবাদী ছাত্রদল বলছি না, সব ছাত্র রাজনীতি, যে তারা এই পর্যন্ত সেই অর্থে কোনো নেতৃত্ব জাতির সামনে নিয়ে আসতে পারে নাই, যেটা এরশাদ বা 90 পর্যন্ত যেই ছাত্র রাজনীতির কথা আপনিও বলছিলেন, আমরাও ইতিহাস থেকে যেটি দেখেছি, অনেক জাতীয় নেতা তৈরি হয়েছে ছাত্র রাজনীতি করে। তার পরবর্তীতে কি হয়েছে? দেখুন, বাংলাদেশের যে ছাত্র রাজনীতির চর্চা, এটা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিহাস হিসেবে রয়েছে, এইগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে। আপনি দেখেন দীর্ঘ 17 বছর যে ধকলের মধ্যে ছিল রাজনীতি, গণতন্ত্র ছিল না, ছাত্র রাজনীতির যে জবাবদিহিতা সেটাও কিন্তু ছিল না। ছাত্র রাজনীতি ব্যবহার করে এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, অস্বীকার করব না, কিন্তু 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে কোনো ধরনের কোনো মার্ডার, কোনো খুন খারাপি এইগুলোর সাথে জড়িত হয়েছে বলে আমরা দেখছি না বা মনেও করি না, কারণ তাদের কোনো সুযোগই হয় নাই। এই যে দেখেন 5 আগস্টের পরে কিন্তু প্রায় আমাদের কাছে একজন সংবাদকর্মী হিসেবে আমাদের কাছে তো তথ্য আছে যে, বা আমরা দেখেছি যে অনেক জাতীয়তাবাদী ছাত্রদলের অনেকে এমনকি মাদক সহ ধরা পড়েছে, এমন অভিযোগও আছে আমাদের কাছে। আপনাকে এখানে আমাকে বলতেই হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি গত 5 বছর বা 10 বছর আপনাকে বললাম
যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ যে ক্যাম্পাসগুলো ঢাকা শহরে সরকারি কলেজগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় কোথাও কোনো ছাত্রনেতা যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত একটা নামও আপনি দেখাতে পারবেন না, যারা মাদকের সাথে জড়িত দেখাতে পারবেন না। এই যে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু একটা মজলুম দল। এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ছাত্রদলের এক কর্মী সাম্য মেধাবী ছাত্রনেতা খুন হয়েছে। এরকম বাংলাদেশে কিন্তু ওই ফ্যাসিস্ট আমলের এই যে খুনের কথাটি বললেন, কেন, কি কারণে খুন হয়েছে উনি? দেখুন কি কারণ, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি 5 তারিখের পরে আইন শৃঙ্খলার অবনতি ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু তাদের যে কর্মকাণ্ড যেভাবে পরিচালনার কথা আমরা ত্রুটি দেখেছি। তারা পোশাক পরে হাঁটছে, কিন্তু মানুষের নিরাপত্তা যে 100% দিতে হবে এটা তার দায়িত্ব। এইভাবে নিরাপত্তা নিশ্চিত করার যে কর্মকাণ্ড আমরা দেখতে পাই নাই। ছাত্রদলের উপরে অনেক অপরাপর যে সংগঠন তাদের কিন্তু রাগ আছে, কারণ ছাত্রদল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন, এটা প্রমাণিত, এটা সবাই জানে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যাত্রাকে আপনার ত্রুটিপূর্ণ করে তোলা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সুনাম সেটাকে ক্ষুণ্ণ করা, এই ক্ষুণ্ণ করার জন্য কিন্তু একটা বাহিনী লেগে আছে। আপনি দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি যে কমিটির জয়েন্ট সেক্রেটারি, এই কমিটি 260 সদস্য বিশিষ্ট কমিটি। এই যে 2 বছর প্রায় পেরিয়ে গেল, একজন ছাত্রনেতা, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, 260 সদস্য কমিটির একজন ছাত্রনেতার নামেও কিন্তু কোনো অপবাদ, কোনো গুন্ডামি, কোনো মাস্তানি, কোনো মাদক সেবন অথবা কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার আমরা এখনো শুনতে পাই না। আমরাও সেটি চাই, যেন এগুলো মুক্ত থাকুক সবাই। আচ্ছা, আপনি বলছিলেন যে 17 বছর ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে গুপ্তভাবে প্রবেশ করে সেই গুপ্ত রাজনীতি করেছেন তারা। এখন আপনারা ক্ষমতায়, আপনাদের মধ্যে যে সেই গুপ্ত ছাত্র সংগঠনের কেউ নেই, এটা কিভাবে দাবি করবেন? বা এরকম কোনো শঙ্কা আশঙ্কা আপনার ভিতরেও আছে? আমরা আশঙ্কা করছি না। কেন করছি না? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কমিটি গঠনের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের 17 বছরের রাজপথের ত্যাগী পরিশ্রমী যেসব ছাত্রনেতা পরীক্ষিত, তাদেরকেই তো আমরা ঠিকঠাক পদ পদবি দিতে পারি না। কারণ যখন সেন্ট্রাল কমিটি হয় 260 বা 151 বা 101 সংখ্যা, সেটা নির্ধারণ করে আমাদের নীতি নির্ধারণী ফোরাম। এখানে আমাদের যে হাজার হাজার ছাত্র নেতারা রাজপথে ঘাম ছড়িয়েছে, রক্ত ঝরিয়েছে, এর মধ্যে আমরা কিন্তু এই 17 বছর আমাদের সংগঠনের যারা আছেন তারা চিনেন কারা ছাত্রদল করেছে, কারা পদ, এই যে দীর্ঘ টাইম যে আপনার রক্ত ঘামের মাধ্যমে এখানে আমরা আজকে আসতে পেরেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশে। এখানের কমিটিগুলো খুব কঠিন হবে, যেখানে প্রবেশ করার সুযোগ আমি দেখি না। বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, কেন্দ্রীয় কমিটিতে বলেন, এখানে ছাত্র শিবির প্রবেশ করার কোনো সুযোগ দেখি না। কিন্তু আর যেহেতু একটা ছাত্র সংগঠন সেটা নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অপর অন্য যে ছাত্র সংগঠন রয়েছে, আর শিবির যেহেতু গুপ্ত ছিল, তারা সেই যে ধকলের সময় বাংলাদেশের মানুষের জন্য কথা বলা, ক্যাম্পাস নিয়ে কথা বলা, ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কথা বলার যে সময়টা ছিল, তারা কিন্তু ভয়ে পালিয়েছিল, তারা কিন্তু গুপ্ত ছিল। তারা যেন তাদের নামে কোনো মামলা না হয়, তারা যেন রিমান্ডে না যায়, তাদেরকে গুম না করা হয়, তাদেরকে খুন না করা হয়। এই ফ্যাসিস্ট ছাত্র সংগঠনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতাকে গুম করেছে। এই যে সবুজবাগ থানার, আপনাকে বলি আমি, সবুজবাগ থানার যে ছাত্র নেতাকে 16টা গুলি করা হলো, বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা গুলি যথেষ্ট একটা মানুষের মৃত্যু নিশ্চিত করার জন্য। এই যে ভয়াবহ পরিণতি, এই যে আমাদের চট্টগ্রামের নুরু, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, তাকে গুলি করে দেওয়া হলো রাত্রে। এইরকম যে অবাধে নির্মম যে হত্যার শিকার হয়েছে ছাত্রদল, ছাত্র শিবিরের কতজন এই 17 বছরে গুম হয়েছে, কতজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, দেখানো অসম্ভব। কারণ তারা এদেশের মানুষের জন্য ওই সময়, ওই কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে তারা কথা বলতে সাহস পায় নাই।
তারা ওই সুযোগ সুবিধা নেওয়ার জন্য, ভালো থাকার জন্য, তাদের জীবন মান উন্নয়নের জন্য, তাদের ফ্যামিলি যাতে কোনো টেনশন না করে, ফ্যামিলি ভালো রাখার জন্য তারা গুপ্ত হয়ে গিয়েছিল। আজকে যখন সুবিধা হয়েছে, আজকে একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, তখন তারা বিপ্লবী সেজে বসে আছে। তারা তাদেরকে বিপ্লবী দাবি করে। আমরা চ্যালেঞ্জ করতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 16 তারিখে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একাত্মতা প্রকাশ করলো। ছাত্র সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার, এই ব্যানারের মধ্যে থেকেই আন্দোলন করে এই ফ্যাসিস্টকে হটাতে হবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে শেষ দিন পর্যন্ত, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা রাজপথে ছিল। আহত হয়েছে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি, আহত হয়েছে নাসিরউদ্দিন নাসির, আহত হয়েছে আমরা যারা মাঠে ছিলাম আহত হয়েছি। কোথায় ছাত্র শিবিরের একজন নেতা কোথায় আহত হয়েছে, কোথায় নিহত হয়েছে? আমরা তো 142 জন ছাত্র নেতা শাহাদত বরণ করেছে, আমরা তো লিস্ট দিয়েছি। ছাত্র শিবির কি দিতে পেরেছে? পারেনি। কেন তাদেরকে গুপ্ত বলবো না? কেন আজকে অতি বিপ্লবী সেজে যারা বড় বড় কথা বলছে তাদেরকে আমরা প্রোটেস্ট করব না কেন? যে তোমরা গুপ্ত, তোমরা এই দেশের যখন প্রয়োজন ছিল, ছাত্র সমাজের যখন প্রয়োজন ছিল, তোমরা ছিলে না। তোমরা ওই ফ্যাসিস্টের সাথে একাকার হয়ে নৌকার মিছিল করেছো, আর আজকে তোমরা বিপ্লবী সাজছ। আমি বলবো 5 তারিখ আগ পর্যন্ত এই যে আমার তো শত শত ছবি আছে, আমরা তো জেল খেটেছি। ছাত্র শিবিরের কজন জেল খেটেছে, গুম হয়েছে কজন? ছাত্র শিবিরের আমার যে নাক মাথা ফাটা, 7 তারিখে অবৈধ নির্বাচন হলো, সেই নির্বাচনের 6 তারিখে আমি ধানমন্ডিতে মিছিল করি, আমাকে অ্যারেস্ট করা হয়, নির্যাতন করা হয়, অমানবিক নির্যাতন, এবং নির্বাচনের দিন আমাকে জেলে দেওয়া হয়, নির্মম নির্যাতন। আর মানুষ অনেকেই মনে করেছিল হয়তোবা আমি মারা গিয়েছি। ছাত্র শিবিরের একটা ভিডিও ফুটেজ, একটা প্রমাণ দেখান যে কোথাও এই ফ্যাসিস্টের আমলে ছাত্রলীগের হাতে বা এই যে যারা অতি দায়িত্ব পালন করেছে এই ফ্যাসিস্টের আমলে পুলিশের হাতে গুলি খেয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা আহত হয়েছে? নেই তো। আমরা গুপ্ত বলি, এর তো প্রমাণ আছে। আমরা রাজপথে ছিলাম, তারও প্রমাণ আছে। গণমাধ্যম আমাদের ছবি বারবার দেখিয়েছে, বাংলা ভিশন, 24, সময় টিভি, আমরা দেখেছি ছাত্রদলের যে মিছিলগুলো তারা কাভারেজ করেছে। ছাত্র শিবিরের মিছিল কেন করে নাই? ছাত্র শিবিরের কোনো মিছিল ছিল না, ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল নেতৃত্ব পাওয়া যায় নাই। আমরা শুনতে পেলাম ছাত্র শিবিরের সভাপতি ছিলেন জাহিদুল এবং সেক্রেটারি ছিলেন সাদ্দাম। কেউ কেউ নাকি বাজার করেছেন উত্তাল আন্দোলনের সময়। ছাত্রদলের লোকজন তো বাজার তো দূরের কথা, খাবারেরই তো সময় পায় নাই। আপনি অবশ্যই আপনার মনে থাকার কথা, 15 সালে যখন রেড দিত ম্যাচে, কোনো ম্যাচ থাকতে পারবে না, কোনো ম্যাচে কোনো ছাত্র থাকবে না। এই যে আমরা যারা শিক্ষার্থী ছিলাম, আমরা কিন্তু ম্যাচে থাকতে পারি নাই, আতঙ্ক। ভোর রাত্রে বাসায় ঢুকেছি। কিভাবে কাটিয়েছেন সেই সময়? কিভাবে কাটিয়েছি, কি নির্মম। আত্মীয় স্বজনের বাসায় ওঠা লাগছে। আমরা স্টুডেন্ট, আমরা হলে পাত্তা পাই নাই, আমাদের হলে থাকতে দেওয়া হয় নাই, নির্যাতন করা হয়েছে। আমাদের ছাত্র নেতাদের খেতাব আলিশ ওই হলের সামনে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে, মারপিট করা হয়েছে, অমানবিক। আমরা আমাদের সহযোদ্ধাকে তখন ঠেকাতে যাইতে পারি নাই, কারণ হলগুলো দখল করে নিয়েছিল তখনকার ফ্যাসিস্ট। কোথায়? আমরা তো একটা ভিডিও ফুটেজ দেখতে পাই না। ছাত্র শিবিরের কাউকে মারপিট করে বের করে দিয়েছে, ছাত্র শিবিরকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। সাদিক কায়েম, ফরাদ, এরা অবাধে এই যে হলে থেকেছে, হলের সুযোগ সুবিধা নিয়েছে, আমরা তো নিতে পারি নাই। আমরা খেয়ে না খেয়ে এই যে গণতান্ত্রিক যে ধারা, এই গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য এই ফ্যাসিস্টকে আপনার বিদায় করার জন্য আমরা রাজপথে ছিলাম। আজকে যারা বড় বড় বয়ান দিচ্ছে, এদের বয়ানতে এদেশের মানুষ গ্রহণ করছে না। যেই অভিযোগগুলো আনলেন ছাত্র শিবিরের বিরুদ্ধে, যে তারা একদম ছাত্রলীগের সঙ্গে অঙ্গাঙ্গিনভাবে জড়িত ছিলেন, তাদের রাজনীতি করেছেন, তাদের সুবিধা নিয়েছেন, তো সেই ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু সেই মানুষগুলো আবার নতুনভাবে রাজনীতি করছেন। এই অবস্থায় রাজনীতি, সুষ্ঠু রাজনীতি কিভাবে থাকবে? দেখুন, এই যে যারা রাজনীতি করছে, বা আমরা মনে করি বাংলাদেশে জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠন, ছাত্র দল, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দেশের মানুষের
যে কণ্ঠস্বর। পাশাপাশি যারা রাজনীতি ছাত্রলীগ করেছে বা ছাত্রলীগের অপরাধের সাথে জড়িত ছিল, যা পোস্টেড ছিল অপরাধী, তাদেরকে তো কোনো দল সুযোগ দিচ্ছে বলে আমি মনে করি না। আমি বাংলাদেশি নাগরিক, আমাকে তো আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। আমার যেটি প্রশ্ন, আপনি একটি সংগঠনকে নিষিদ্ধ করেছেন, সংগঠনের নামটাকে নিষিদ্ধ করেছেন, কিন্তু এই সংগঠনের যারা করেছেন তাদেরকে নিষিদ্ধ করেননি। তারা আপনার ভাষায় তারা তখন গুপ্ত হয়ে ছাত্রলীগ করেছেন, এখন ছাত্রলীগ নিষিদ্ধ, এখন তারা অন্য সংগঠন করছেন। তাহলে এইভাবে চললে আগামীর ভবিষ্যৎটা কি? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীরা সতর্ক রয়েছে এবং প্রয়োজনে এদেশে দ্বিতীয়বার যেন ফ্যাসিস্টের জন্ম না হয় এবং যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দ্বিতীয়বার যেন এরা আবার সুযোগ না পায় এবং বাংলাদেশের মানুষ ছাত্র সমাজের উপর সেই নির্যাতন করতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাহারাদার হিসেবে কাজ করবে দেশের জন্য এবং দেশের ছাত্র সমাজের নিরাপত্তা নিশ্চিতকরণে পাহারাদার হয়ে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে আপনার প্রশ্ন আমরাও দেখতে পাই, যেমন ছাত্রলীগের সাথে তারা মিলে একাকার হয়েছিল, তারা হলের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। আমরা সন্দেহ পোষণ করি যেই সব ছাত্রলীগ যারা সমর্থন দিয়ে, যারা এখনো হলে রয়েছে বা হলে ছিল, সমর্থন দিয়ে এই ছাত্র শিবির আর ছাত্রলীগ একাকার হয়ে কিন্তু আমরা এই নির্বাচন, যে ডাকসুর নির্বাচন বা বিভিন্ন ক্যাম্পাসের নির্বাচন, তারা কিন্তু এই যে স্বার্থ তারা হাসিল করেছে। আগামীতে এই সুযোগ জনগণ দিবে না, কারণ ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে হুট করে একটা নির্বাচন হয়েছে, এত যাচাই বাছাইয়ের সুযোগও ছিল না, ছাত্রদলের কাজ করারও সুযোগ ছিল না। এই যে মোটামুটি একটা টাইম সুযোগ হয়েছে, ছাত্রদলের যারা নির্বাচন করতে চায়, যারা ছাত্রছাত্রীদের সেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে চায়, তারা কিন্তু ক্যাম্পাসে কাজ করছে এবং কারা ছাত্রলীগ ছিল তারা কিন্তু আইডেন্টিফাই করছে। শুধু ছাত্রলীগ আইডেন্টিফাই করে নাই, ছাত্রলীগের সাথে যারা একাকার হয়েছিল তাদেরও আইডেন্টিফাই করছে। যারা আজকে বড় বড় বয়ান তৈরি করছে অবশ্যই উন্মোচন করবে জাতীয়তাবাদী ছাত্রদল এবং মানুষকেই তারা বিচারের দায়ভার দিবে। যারা অন্যায় অপরাধ করেছে তারা কি এদেশে আবার পুনরায় ধোঁকাবাজির রাজনীতি করার সুযোগ পাবে কি পাবে না। কিন্তু ছাত্রদল, এদেশের মানুষ যদি বলে যে না, অপরাধী যারা তাদের সুযোগ হবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কখনো সুযোগ দিবে না, দেওয়ার সুযোগ নাই। আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো, আপনি যেই ছাত্র সংগঠন করেন জাতীয়তাবাদী ছাত্রদল, তারাই এখন ক্ষমতায়, অর্থাৎ বিএনপি জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায়, 2.5 মাস হলো, কেমন দেখছেন আপনি একজন নিরপেক্ষ মানুষ হিসাবে যদি বিচার করেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপির সরকার, বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে আপনার স্মরণীয় রাখার মতো, এদেশের মানুষ তাকে স্মরণ রাখবে। কেন রাখবে? আপনি দেখেন, এই যে 2.5 মাসের সরকারে আমরা অতীতে দেখেছি একজন প্রাইম মিনিস্টার যখন রাস্তায় বের হন তখন কিন্তু 14টা 20টা 25টা গাড়ি বহর, এবং কোন গাড়িতে যে প্রাইম মিনিস্টার আছেন এটা নির্ণয় করাও ছিল মুশকিল, করা যেত না। ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা জ্যাম দেখেছি ঢাকা শহরে, এবং 3 হাত পর পর আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্রে সজ্জিত হয়ে তারা দাঁড়িয়ে থাকত। রাস্তার এপার ওপার পার হওয়ার কোনো সুযোগ ছিল না। সেই দেশের বর্তমান প্রাইম মিনিস্টার, যিনি কোনো প্রোটোকল ছাড়াই মাত্র নামে 3-4টা গাড়ি, প্রোটোকল গাড়ি নিয়ে বের হন, মানুষ তার সাথে সেলফি তোলে এবং সিগন্যাল, আমরা অতীত সরকার প্রধান যখন গিয়েছেন কিসের সিগন্যাল, সারা বাংলাদেশে সিগন্যালে পরিণত হয়ে গিয়েছে, আমরা দেখেছি অতীতে। কিন্তু প্রাইম মিনিস্টার এখন যখন যান, সাধারণ মানুষের মতো সার্জেন্টদের সিগন্যাল, এই সিগন্যাল কিন্তু মেনেই চলেন। অতএব আমরা দেখতে পাচ্ছি এই সরকার গণমানুষের সরকার, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে দেশের মানুষের, সেইটা অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন। এবং আপনি দেখেন, বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি সরকার, এই সরকার কিন্তু যে ইস্তেহার দিয়েছিল সেই ইস্তেহার পুঙ্খানুপুঙ্খভাবে মোটামুটি পালনের জন্য আপনার এই 2.5 মাসে অনেকগুলো পালন করে ফেলেছে। আপনি ফ্যামিলি কার্ড যে আমরা বলেছিলাম, এই দল বলেছিল, ফ্যামিলি কার্ড কিন্তু অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে।
খাল খননের কথা বলেছিলেন, অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে। আগামীর রাজনীতি এবং দেশের সরকারের কাছে মানুষের যে চাহিদা, আস্তে আস্তে সকল চাহিদাই পরিপূর্ণ হবে এবং বাস্তবায়ন হবে। এই দেশের সরকারের প্রতি, বর্তমান সরকার তারেক রহমানের প্রতি মানুষ স্যাটিসফাইড থাকবে এবং ইতিহাসে যেটা ঘটেনি আগামীতে যেগুলা উনি বাস্তবায়ন করবেন ইতিহাস হয়ে রবে বাংলাদেশ যতদিন থাকবে। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন 17 বছরের আপনাদের নির্যাতন অত্যাচারের শেষ ছিল না, এরকম স্পেসিফিক কিছু যদি বলেন, কারণ আপনি নিজেও এতদিন এই সংগঠন করেছেন, তার মানে আপনিও নির্যাতন অত্যাচারের মুখোমুখি হয়েছেন, কি কি একটু যদি বলেন, নাকি এটা শুধু বলার জন্যই আপনারা বলেন? দেখুন, আপনিও দেখেছেন বা এদেশের মানুষ দেখেছে, এই যে মেট্রো রেল পুরানোর যে মাস্টার মাইন্ড করা হয়েছিল, আমাদের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন ছোট ভাই হান্নান, তার যে নির্যাতনের মাত্রা আমি দেখেছি, তার যে হাত পা ভেঙে দেওয়া হলো এবং তাদেরকে খুঁজে বের করে আনা হলো আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, বিজয় মিশুক, তাদের যে ওই সময় 4 জনকে অ্যারেস্ট করা হয়, যে নির্মম নির্যাতন দেখেছি। এবং এই যে বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, আমি যখন জেলে ছিলাম, আমি নির্বাচনের দিন, অবৈধ যে নির্বাচন জানুয়ারি 7 তারিখে হয়েছিল, সেদিন আমি জেলে যাই, আমাকে অ্যারেস্ট করা হয় 6 তারিখে। অবৈধ নির্বাচন মানি নাই মিছিলটা করতে গিয়েছিলাম, আমাকে যে এই ধানমন্ডি থানায় যে নির্মম নির্যাতন করা হয়েছিল, আমার যে নাকে দাগ দেখেন, তখন ওই পুলিশ আমার এই নাকটা ভেঙে দেয়, আমার মাথায় যে আঘাত, আমার হাতে পায়ের আঘাত, আমার আবার কতটুক। আমি যখন জেলে গেলাম, জেলে গিয়ে দেখলাম আমানুল্লাহ আমানের যে অবস্থা, করুণ অবস্থা, আমি দেখলাম অনেক ছাত্র নেতা, নাম বললে আপনার কয়েক হাজার নাম বলা লাগবে, যে নির্মম নির্যাতনের শিকার হয়ে জেলখানার মধ্যে ছিলেন। আর জেলের মধ্যে যে কি নির্মম নির্যাতন, বের হতে গেলে আমাদের ছাত্রদল লেখা থাকতো, আমাদের যে জেল কার্ড ছিল এটা লেখা থাকতো কেন্দ্রীয় কি পদ পদবি, এইটা দেখার সাথেই আমাদের সাথে যে দুর্ব্যবহার করা হতো, অমানবিক যে নির্যাতন দেখেছি। আমাদের সিনিয়র যারা ছিলেন, আমি যখন জেলে ছিলাম, মির্জা আব্বাস সাহেব ছিলেন, মহাসচিব স্যার ছিলেন, আমির খসরু সাহেব ছিলেন, খায়রুল কবির খোকন ছিলেন, আমানুল্লাহ আমান ছিলেন, এইরকম অগণিত যেসব বর্ষিয়ান নেতৃবৃন্দ, তাদের যে আমি হাহাকার দেখেছি, যে নির্যাতন দেখেছি, তাদের যে বুক ভরা কষ্ট দেখেছি। দেখেন, একটা কথা না বললেই নয়, এই ছাত্র আন্দোলনে যখন আমাদের এই দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, কই জামাত শিবিরের তো কাউকে আমি ধরতে দেখি নাই। 6 তারিখে যখন জেলখানার থেকে বের করা হলো, যারা ছাত্র আন্দোলনে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে মুক্ত করা হলো 6 আগস্ট। ওই জেলখানায় আমি গিয়েছিলাম, জেলখানার গেটে দাঁড়িয়ে দেখলাম হাজারকে হাজার বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা বের হচ্ছে। কোথায় সেদিন জামাত শিবির, যারা আজকে সুযোগ পেয়ে, স্বাধীনতা পেয়ে আজকে বড় বড় গল্প শোনাচ্ছেন, তাদের তো আমি জেলখানার থেকে বের হতে দেখি নাই, তাদের তো এই নির্যাতনের গল্প শুনি না। এত বছর হয়ে গেল, কোথায় ছিলেন তারা? তারা তো ওই যে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছিলেন, আওয়ামী লীগের পদপোস্ট তারা ব্যবহার করেছেন। আমার ছাত্র দলের একজন তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো পদপোস্ট ব্যবহার করে সুযোগ সুবিধা নেয় নাই। তারা তো নির্যাতিত, নিপীড়িত, তারা গল্প শোনাবে, তারা মিডিয়াতে আসবে, তাদের শারীরিক যে ক্ষতগুলো আছে সেই ক্ষতর কথা বলবে। আমানুল্লাহ আমানের মা, বোন ওই কোর্টের বারান্দায় যে হাউ হাউ করে কান্নাকাটি করেছিলেন, সেদিন তো মিডিয়া কাভারেজ করেছিল। কই আমরা তো দেখতে পাই নাই ছাত্র শিবিরের কোনো নেতার জন্য তার বাবা মা ওই কোর্টের বারান্দায় হাউ হাউ করেছে, কান্নাকাটি করেছে, দেখি নাই। আমরা তো দেখি নাই ডান্ডা বেরি পরিহিত অবস্থায় ছাত্র শিবিরের কাউকে তার বাবার জানাজায় যেতে হয়েছে, তার মার জানাজায় যেতে হয়েছে। বাংলাদেশের মানুষ তো দেখেছে, মিডিয়া তো কাভারেজ করেছে যে শত শত ছাত্র নেতা যারা জেলখানাতে ডান্ডা বেরি পরিহিত অবস্থায়, তার মায়ের জানাজা, তার বাবার জানাজা, তার হাত উত্তোলন করতে পারে নাই, পা ভেঙ্গে 2 রাকাত নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করতে পারে নাই। কবর শেষ হওয়ার আগেই পুলিশ তাদেরকে আবার জেলে ঢুকিয়ে দিয়েছে। এইরকম নির্মম নির্যাতনের যে গল্প, আজকে ছাত্রদল হাজারো গল্প বলতে পারবে।
ছাত্র শিবির তো বলতে পারবে না। আমাদের যে বাপ্পি নিউ মার্কেটের ছাত্র দলের ছেলে, তাকে মেরে দেওয়া হলো। আপনাকে বলছি একটু আগে, সবুজ ভাইকে মেরে দেওয়া, ওই সবুজবাগ থানার মেরে দেওয়া হলো, 16টা গুলি করা হলো। চট্টগ্রামের নুরুকে গুলি করা হলো। ভোলার নূর আলমকে পুলিশ গুলি করে নির্মমভাবে গুলি করে মেরে ফেলা হলো। আমাদের হাজারো ছাত্রনেতা গুম হলো, আমাদের ছাত্রনেতারা আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো। হাজারো গল্প আছে যেটা আমরা বলতে পারি। আমরা সেই কষ্ট দুঃখের কথা আর বলতে চাই না। আমরা চাই আমাদের রক্ত, আমাদের ঘামের বিনিময়ে এবং এদেশের আপামর সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল বিদায় আজকে আমরা এই সফলতা পেয়েছি। এই জন্য আমাদের ত্যাগ শ্রমের মাধ্যমে, সাধারণ মানুষের ভূমিকার মাধ্যমে যেই স্বাধীনতা পেয়েছি, যেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা আগামীতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এদেশের আপামর সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা ক্যাম্পাসে হানাহানি মুক্ত চাই। আমরা ক্যাম্পাসে অস্ত্রের জনানি আর দেখতে চাই না। আমরা ক্যাম্পাস যেন সকল ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত, মুক্ত মনার যে চর্চা সেটা যেন হয়। ধন্যবাদ মাহফুজ রহমান, অনেক কিছু বলেছেন, অনেক ডান্ডাবেড়ির কথা বলেছেন। এই ডান্ডাবেড়ি কিন্তু শুধু তখন না, আমরা 5 আগস্টের পরেও অনেককে ডান্ডাবেড়ি নিয়ে তার বাবা মার জানাজায় বা আত্মীয় স্বজনের জানাজায় উপস্থিত হতে দেখেছি। আমি জানি না এটার কোনো জবাব আছে কিনা, এটা বন্ধ হবে কিনা এই দেশ থেকে। তবে দেখুন, আপনার একটা কথার প্রশ্নের আজকে উত্তর আমাকে দিয়ে যেতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী আইন অঙ্গন এবং আইন যে আইনের গতিতে চলবে সেটা কিন্তু অলরেডি বাস্তবায়ন করছেন। আমরা কিন্তু জামিন পাই নাই, আমাদেরকে জেল গেট থেকে পুনরায় রিঅ্যারেস্ট করা হয়েছে। আমরা জেল গেটে পা দিয়েছি, সেটা তো rearrest এখনো করা হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে কিন্তু আপনি সংবাদ মাধ্যমে দেখেছেন যে কাওরান বাজারে আমাদের যিনি নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছিল। সেই হামলার আসামিদের কেউ কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। আপনি দেখেছেন স্পিকার শিরিন শারমিন, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়েছে। কিন্তু আবার সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জের দীর্ঘদিন মেয়র ছিলেন, যার বিরুদ্ধে কোনো অপরাজনীতির অভিযোগ নেই, অসততার অভিযোগ নেই, তাকেও তো জামিন দেওয়া হচ্ছে না। দেখুন, অবশ্যই আইনি যে যুদ্ধ, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তার যদি কোনো অপরাধ না থাকে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, কারোর প্রতি যেন কোনো অবিচার করা না হয় এবং ক্ষমতার চর্চা, দলীয় চর্চার মাধ্যমে কাউকে যেন একদিন অতিরিক্ত জেল খাটতে না হয় যদি তার অপরাধ না থাকে, সেই আইনও কিন্তু অলরেডি বাস্তবায়ন হয়ে যাচ্ছে। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে অবশ্যই এর নিরসন হবে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই সেটির নিরসন হোক, সুন্দর সুষ্ঠু বাংলাদেশ থাকুক, দেশের সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে থাকতে পারে, নিরাপদ থাকতে পারে। আবার ধন্যবাদ মাহফুজ রহমান আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।